রূপকথা বলল, লাগবে, কিন্তু আপনি যাওয়ার দরকার নেই। একজন মহিলা স্টাফকে ডেকে দিন, আমি ওনার সঙ্গে যাব। উৎস কথা না বাড়িয়ে একজন মহিলা স্টাফকে ডেকে বলল, কথা যেখানে যেতে চায় সেখানে নিয়ে যেতে। কিছুক্ষণ পর রূপকথা ফিরে এলো। উৎস বলল, জুতার কালেকশন দেখতে চলো। রূপকথা বলল, লাগবে না, জুতো তো আছেই। উৎস বলল, এসেছো যখন নিয়ে যাও, আর কিছু ভালো থ্রি পিসও নেও। রূপকথা বলল, এত কিছু দিয়ে করবো কি? আর কিছু লাগবে না, চলেন বের হই। উৎস শুনল না, নিজের পছন্দ মতো করে একটা ভালো ভালো থ্রি পিস বেছে নিল। তারপর জুতোর কালেকশনে গিয়ে এক জোড়া ফ্ল্যাট আর এক জোড়া সাদা স্লিকার্স নিল। রূপকথা বলো, আর কিছু লাগবে না প্লিজ, এবার বের হই চলেন। উৎস কাউন্টারে গিয়ে বলো, সবগুলো শপিং ব্যাগ বাসায় পাঠিয়ে দিন। আর যে শাড়ি পাঞ্জাবিগুলো রেডি রাখতে বলেছিলাম সেগুলো রেডি আছে তো? কাউন্টারের স্টাফটা বলো, জি স্যার। উৎস বলো, ঠিক আছে, এজনকে পাঠাচ্ছি, শাড়ি পাঞ্জাবিগুলো তার কাছে দিয়ে দিবেন। স্টাফটা বলো, ওকে স্যার। উৎস আর দাঁড়িয়ে রূপকথাকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে লিফটে উঠে নিচে চলে গেল। এরপর গাড়িতে উঠে গেল একটা বিশেষ জায়গা যাওয়ার উদ্দেশ্যে। রূপকথা উৎসকে বলো, আমার লিপস্টিকটা দিন। উষার সামনে রেখেছিল লিপস্টিকটা, রূপকথা চাওয়ায় দিয়ে দিল। রূপকথা লিপস্টিকটা ঠোঁটে মেখে জিজ্ঞেস করলো, এখন কোথায় যাচ্ছি আমরা? উৎস বলো, সারপ্রাইজ, গেলেই দেখতে পাবে। রূপকথা আর কিছু জিজ্ঞেস করলো না, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে বসে রইল। উৎসর গাড়ি একটা বাউন্ডারি ওয়াল দেওয়া বাড়ির সামনে এসে থামলো। গেটের উপরে বড় করে লেখা আছে, শান্তি নিবাস। উৎসর গাড়ি দারোয়ান গেট খুলে দিল। এরপর উৎসর গাড়ি নিয়ে ভেতরে চলে গেল। বাড়ির ভেতরে দোতলা একটা বিল্ডিং, তার সামনে এক পাশে ছোট্ট একটা বাগান আর অন্য পাশে পুকুর। রাত হলো, লাইটের কৃত্রিম আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে। রূপকথা গাড়ি থেকে নেমে উৎসকে জিজ্ঞেস করলো, কোথায় এসেছি আমরা? উৎস বলল, নাম দেখে বুঝিনি। রূপকথা বলল, শান্তিনিবাস লেখা দেখলাম। উৎস, এটাই আমাদের সেই বৃদ্ধাশ্রম। ও আচ্ছা, কতজন থাকে এখানে? উৎস, ভেতরে গেলে দেখতে পাবে। এরপর সে কাউকে ফোন দিল, সব জিনিসপত্র নিয়ে ভেতরে এসো। উৎস ফোনটা পাঞ্জাবি পকেটে ভরে বলল, রূপকথা একটু অনুরোধ রাখবে। রূপকথা জিজ্ঞেস করলো, কি? উৎস বলো, চুলগুলো খোপা করে মাথায় একটু আঁচলটা টেনে দিও। রূপকথা কথা না বাড়িয়ে ফোনটা উষার হাতে দিল। এরপর চুল থেকে ফুলটা খুলে গাড়ির দরজা খুলে সামনে রেখে দিল। এরপর সুন্দর করে একটা হাত খোপা করে মাথায় লম্বা করে আঁচল টেনে দিল। উৎসকে জিজ্ঞেস করলো, হয়েছে? উৎস বলো, থ্যাংক ইউ। এর মধ্যে কালো শার্ট প্যান্ট পরে তার কিছু লোক আসলো, হাতে অনেকগুলো ব্যাগপত্র দিয়ে। উৎস তাদের বলল, সবগুলো ব্যাগ ভেতরে রেখে গেটের বাইরে অপেক্ষা করো। লোকগুলো উৎসর কথা মতো ব্যাগগুলো ভেতরে দিয়ে গেটের বাইরে চলে গেল। রূপকথা বলো, কেউ নেই নাকি? সব কিছু আমার নিস্তব্ধ কেন? উৎস বলো, সবাই আছে, তুমি ভেতরে চলো। এরপর দুজনে ভেতরে চলে গেল। রূপকথা ভেতরে ঢুকে অবাক হলো, কারণ ভেতরে পরিবেশ দেখে কোনো মতে বোঝারই জো নেই এটা যে একটা আশ্রম। সবাই রূপকথাকে ভীষণ আদর করছে। এখানে অনেকের স্বামী স্ত্রী, আবার অনেকে আছে একা, বউয়ে স্ত্রী মারা গেছে নয়তো স্বামী। এসব মানুষের জন্য রূপকথার কষ্ট হলো, মায়া হলো, হলো তাদের প্রতি উৎসর আদর দেখে ভীষণ খুশি লাগছে। এই মানুষগুলোর সঙ্গে উৎস কি সুন্দর হেসে হেসে কথা বলছে, অথচ বিয়ের এতদিনে এর আগে কখনো উৎসকে এভাবে হাসতে দেখিনি রূপকথা। আশ্রমের বয়স্ক মানুষগুলো তাকে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে। এখানে নারী পুরুষ সব মিলে মোটামুটি 70 জনের থেকেও বেশি মানুষ আছে। প্রথম তলা আর দ্বিতীয় তলায় মিলে প্রায় 28টি রুম আছে। রূপকথাকে মহিলারা সবাই পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছে আর উৎসর গুনগুন গাইছে। আসমা নামের একজন মহিলা বলল, আমাদের বাবা বিয়ে করেছে শুনে আমরা সবাই খুব খুশি হয়েছি। এরপর সবাই মিলে বায়না ধরলাম তোমাকে দেখতে চাই বলে, কিন্তু ওর ফোন তোমার কোনো ফটো ছিল না, তাই দেখতে পারিনি। পরে আমাদের আগ্রহ দেখে বাবা বলল, তোমাকে একদিন নিয়ে আসবে আমাদের সঙ্গে দেখা করাতে। রূপকথা হাসলো। এরপর আরেকজন মহিলা বলল, ও মা, আমাদের ছেলেটা খুব ভালো, কখনো কষ্ট দিও না, সবসময় ওর সুখ দুঃখে পাশে থেকো, আর মাঝে মধ্যে ওর সঙ্গে এসে আমাদের সাথে দেখা করে যেও। রূপকথা হেসে বলল, ঠিক আছে। সবাই মিলে আরও কিছুক্ষণ গল্প করে ডিনার করে নিল।
ডিনার শেষে সবার জন্য নিয়ে আসা গিফটগুলো সবাইকে দেওয়া হলো। রূপকথা সবার সঙ্গে বেশ আনন্দ করছে। তার জীবনে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এটা। এর আগে কখনো সে কোনো আশ্রমে যায়নি। সবটা তার কাছে নতুন। রাত তখন 10টা বাজে। রূপকথা তখনও সবার সঙ্গে খোশ গল্পে মশগুল। উৎস রূপকথাকে ডেকে বলো, ফিরতে হবে এবার। রূপকথা বলো, আর একটু থাকে না। উৎস বলো, আরেকদিন। এরপর দুজন সবার থেকে বিদায় নিয়ে শান্তিনিবাস থেকে বের হয়ে গেল। রূপকথা সবাইকে রেখে আসতে মন খারাপ লাগছে। এই কয়েক ঘন্টা সবাই তাকে এত আদর করেছে যে তার মনে হয়নি আজকে প্রথম এসেছে এখানে। উৎস সেই প্রথম থেকে খেয়াল করেছে। সে বলার পর থেকে একটা বারের জন্য রূপকথা মাথা থেকে কাপড় সরেনি। উৎস জিজ্ঞেস করলো, এখানে সে কেমন লাগলো? রূপকথা বলো, আজকের বেস্ট ফ্রেজ ছিল এটা। ধন্যবাদ জাওয়ার সাহেব, আমাকে সম্পূর্ণ নতুন কিছুর সঙ্গে পরিচয় করানোর জন্য। উৎস কিছু বলল না। দুজন চুপচাপ গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে বসলো। উৎস ড্রাইভ করছে। রূপকথা পাশের গ্লাসটা নামিয়ে বাতাসের মধ্যে চোখ বন্ধ করে আছে। মাথায় কাপড় নেই, চুলগুলো আগের মতো ছেড়ে দেওয়া। বারবার চোখে মুখে এসে পড়ছে চুলগুলো। উৎস বলো, গ্লাস উঠিয়ে দাও, বেশি বাতাস লাগলে ক্ষতি হবে। রূপকথা কিছু বলছে না, চোখ বন্ধ করে চুপ করে আছে। উৎস আর কিছু বলল না, চুপচাপ ড্রাইভ করছে। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রূপকথা বলল, একটা গান বাজাই। উৎস বলো, না করলে শুনবে? রূপকথা বলল, না। উৎস বলো, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? রূপকথা আর কিছু না বলে নিজের পছন্দ মতো একটা গান বাজালো। গাড়িতে হালকা সাউন্ডে গান বাজছে। গান শুনতে শুনতে কখন যে রূপকথা ঘুমিয়ে পড়েছে উৎস খেয়ালই করেনি। উৎস গান বন্ধ করে গাড়িটা এক্সাইট করে রাখলো। এরপর রূপকথাকে পাজাখোলা করে পিছনে সিটে নিয়ে শুয়ে দিল। সকাল 5:30 বাজে। ঘুম ভাঙতে রূপকথা নিজেকে তাদের রুমের তুলতুলে বিছানায় আবিষ্কার করলো। পাশে উৎস নেই, হয়তো জগিংয়ে বেরিয়েছে। কিন্তু পরক্ষণেই ভাবলো, এত সকালে কিসের জগিং? রূপকথার মনে আছে সে গাড়িতে বসে আছিল, এরপর হয়তো ঘুমিয়ে পড়েছিল। রূপকথা বুঝলো তাকে উৎস রুমে নিয়ে এসেছে, তাই এটা নিয়ে আর বেশি চিন্তা করলো না। শোয়া থেকে ওঠার জন্য গা থেকে পাতলা কম্বলটা সরাতেই রূপকথার চোখ কপালে উঠে গেল। অবাক হলো ভীষণ, কারণ তার পরনে শাড়ি নেই, পেটিকোট আর ব্লাউজ আছে শুধু। গলায় মুক্তমালা, কানের টপ, হাতের চুড়ি, ফুলগুলো কিচ্ছু নেই। সবটা দেখে রূপকথার মাথা হ্যাং হয়ে গেল। কিছুই বুঝতে পারছে না সে। উৎসর উপর তার অগাধ বিশ্বাস আছে। উৎস যে এই কাজ করেনি সে শিওর। তাহলে কে করেছে? আয়েশা বেগম? তাহলে তারও লজ্জার বিষয়। তার থেকে বড় লজ্জার বিষয়, সারা রাত রূপকথা উৎসের পাশে এভাবেই ছিল। ছি ছি ছি, আর ভাবতেই পারছে না আমি এটা। রূপকথা কিছুক্ষণ হ্যাং হয়ে ওভাবেই বসে রইল। এরপর উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় নিয়ে চেঞ্জ করে নিল। চেঞ্জ করে উৎস আশেপাশে কোথাও আছে নাকি খুঁজতে বের হলো। কারণ এত সকালে উৎস জগিংয়ে যাওয়ার কথা না। রূপকথা হাঁটতে হাঁটতে নিচের একটা রুমের সামনে গিয়ে থেমে গেল। রূপকথা আজকে প্রথম এই রুমের সামনে দরজার তালা খোলা দেখছে। আন্না দাঁড়িয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে বিছানায় শুয়ে থাকা মানুষটাকে দেখে তেমন অবাক হলো না, কারণ সে আশা করেছিল উৎস আশেপাশে কোথাও আছে। রূপকথা পুরো রুমটা একটা চোখ বুলিয়ে দেখে নিল। সুন্দর সাজানো গাছানো রুমটা, কারণ সে আশা করেছিল উৎস আশেপাশে কোথাও আছে। রূপকথা পুরো রুমটা একটু চোখ বুলিয়ে দেখে নিল। সুন্দর সাজানো গোছানো রুমটা, সব কিছুই আছে। রূপকথা গিয়ে উৎসর মাথার পাশে দাঁড়ালো। উৎস কেমন মরার মতো ঘুমাচ্ছে, কোনো নড়াচড়া নেই। রূপকথা ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি ঝুঁকে উৎসর নাকের কাছে মুখ নিয়ে চেক করলো। উৎস নিঃশ্বাস নিচ্ছে তো। মুখে চুলের সুঘ্রাণ আর নাকের বেয়েলি গন্ধে ধরা দিতেই উৎস চোখ মেলে তাকালো। খেয়াল করলো কেউ তার উপর ঝুঁকে আছে। পরক্ষণে চুলের কালার দেখে বুঝে গেল এটা রূপকথা। উৎস জিজ্ঞেস করলো, কি করছো তুমি? উৎস গলা শুনে হকচকে গেল রূপকথা। বলল, বেঁচে আছেন কিনা দেখছিলাম। উৎস বলল, মরে গেছি আশা করেছিলে নাকি? রূপকথা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কুত্তার মুখে চাই মাটি, তা কখনো বললাম? উৎস উঠে বসলো। দেওয়াল ঘড়িতে টাইম দেখে জিজ্ঞেস করলো, আজকে তো তাড়াতাড়ি কিভাবে উঠলে? রূপকথা বলো, চোখ খুলে গেছে তাই উঠে গেছি।
উৎসু আর কিছু বলল না। পাশ থেকে মোবাইলটা দিয়ে কিছু একটা দেখতে লাগলো। রূপকথা এখনো দাঁড়িয়ে আছে। উৎসু একটু পরে মোবাইল থেকে চোখ ছড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? রূপকথা বলো, আমার শাড়ি কে খুলেছে? উৎস বলল, আমি। রূপকথা কেন যেন কথাটা বিশ্বাস করতে মন চাইছে না। জিজ্ঞেস করলো, মজা করছেন? উৎস বলল, আমাকে কখনো মজা করতে দেখে? রূপকথা বলল, আমার বিশ্বাস হচ্ছে না, আপনি মিথ্যে বলছেন। উৎস কিছু বলল না। রূপকথা বলল, সত্যি না বললে কিন্তু আমি সার্ভেন্টদের জনে জনে জিজ্ঞেস করব। উৎস বলল, ফাতেমা খুলেছে। উৎসদের বাসার সব থেকে কম বয়সের সার্ভেন্ট ফাতেমা। মাত্র 21 বছর বয়সে মেয়েটা পরিবারের হাল ধরতে অন্যের বাসায় কাজ করছে। রূপকথা বলল, ফার্স্টে মিথ্যে বললেন কেন? উৎস, তুমি বিশ্বাস করবে কিনা দেখছিলাম। রূপকথা বলল, আগেই তো বলছি বিশ্বাস করিনি। উৎস বলল, আচ্ছা। উৎসের রাতে এখানে থাকার কারণ রূপকথা বেশ বুঝতে পারছে। তারপরে জিজ্ঞেস করলো, এখানে শুয়েছেন কেন? উৎস, এমনি। রূপকথা জিজ্ঞেস করলো, জগিং করতে যাবেন না? উৎস মোবাইল টাইম দেখে বলল, এই তো বের হব। রূপকথা বলল, আমাকে নিয়ে যাবেন? উৎস বলল, কালকে রাতে কোনো হোমওয়ার্ক করেছিলেন? রূপকথার মনে পড়ল, আসলেই তো কোনো হোমওয়ার্ক করিনি। বলল, কই করলাম? উৎস বলল, হোমওয়ার্ক না নিয়ে গেলে কি শাস্তি মনে আছে? রূপকথা আর না দাঁড়িয়ে সোজা নিজের রুমের টেবিলে গিয়ে বসে পড়ল। উৎস উঠে নিজের রুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে জগিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বেরোবার আগে রূপকথাকে শাসিয়ে গেল, এসে যেন পড়ার টেবিলে দেখি বলে। উৎস জগিং করে বাসায় ফিরে রুমে এসে দেখে রূপকথা পড়ার টেবিলে ঘুমিয়ে পড়েছে। উৎস এসে চেঞ্জ করে ওর মাথার কাছে গিয়ে দাঁড়ালো। এরপর ধীরে ধীরে ডাকলো, রূপকথা। কয়েকবার ডাকার পর রূপকথা ঘুম ভাঙলো। চোখ মেলে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? উৎস বলল, 8টা বাজতে চললো। রূপকথা জিজ্ঞেস করলো, আজকে তো তাড়াতাড়ি ফিরে আসলেন কেন? উৎস, তাড়াতাড়ি গেছি তাই। হোমওয়ার্ক শেষ হয়েছে? রূপকথা, শেষ, আর একটু আছে। উৎস, শেষ করো। রূপকথা বাকি হোমওয়ার্ক শেষ করে চুপচাপ বসে রইল। এর মধ্যে সার্ভেন্ট এসে নাস্তা করতে ডেকে গেছে। উৎস রূপকথাকে বলো, নাস্তা করতে আসো। রূপকথা বলো, পেট ব্যথা করছে আমার। উৎস বলো, খিদে পেট ব্যথা করছে, চুপচাপ নাস্তা করতে আসো। রূপকথা, আপনি যান, আমি পরে খাবো। উৎস জিজ্ঞেস করলো, কলেজে যাবে না? রূপকথা, ইচ্ছে করছে না। উৎস ভাবলো, কলেজে না যাওয়ার জন্য রূপকথা সব বাহানা দিচ্ছে, তাই বলল, কলেজে গেলে পেট ব্যথা কমে যাবে। রূপকথার রাগ হলো, সবসময় এসব কড়া শাসন ভালো লাগে না তার। তার উপর মুখে কিছু প্রকাশ করে না। উষার সঙ্গে নিচে চলে গেল। নাস্তার টেবিলে ফারুক সাহেব রূপকথাকে জিজ্ঞেস করলো, কালকে কেমন এনজয় করলে মা? রূপকথা এক চামচ চোর মুখে দিয়েই বলল, ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আপনাদের বৃদ্ধাশ্রমের পরিবেশটা একটু বেশি সুন্দর ছিল, আর মানুষগুলো খুবই সুইট ছিল। আয়েশা বেগম বলো, মাঝে মধ্যে এভাবে উৎসকে নিয়ে ঘুরে আসবে, দেখবে ভালো লাগবে, মন মাইন্ড ফ্রেশ থাকবে। উদয় বলো, দেখো তোমাদের সব নাটক দেখে কেউ না আমার বুড়ো বয়সে বিব্রতি বলে মজা নেয়। উদয়ের কথা শুনে উৎস ছাড়া বাকি তিনজনই খাওয়া ছেড়ে তার দিকে তাকালো। রূপকথা বলল, অল্প বয়সে কাপুরুষের থেকে বেশি বয়সে সুপুরুষই ভালো না? কথাটা উদয়ের গালে লাগলো। বলল, নিজের লিমিট ভুলে যেও না। রূপকথা বলল, ইয়েস, এটাই মনে করে দিতে চাই যে নিজের লিমিট ক্রস করা যাবে না। বড় ভাই ভাবির সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা মাথায় রাখতে হবে। উদয় বলল, ভাবি কি তুমি? রূপকথা বলল, না, আপনার ভাই। উদয় রেগে মেগে নাস্তা না করে উঠে চলে গেল। এতে আয়শা বেগম মনে মনে কিছুটা বিরক্ত হলো রূপকথার উপর। ওই দিন রাতের ঘটনার পর থেকে উদয় আর রূপকথা একসাথে হলেই ঝগড়া লেগে যায়। রূপকথা একটু চুপ থাকলে কি হয়, ও চুপ থাকতে তো উদয় নিজেও চুপ হয়ে যাবে। আয়শা বেগম এটাই বারবার বোঝাচ্ছে চাচ্ছিল, তবে সাহস করে উঠতে পারেনি, কারণ সে তো জানে তার ছেলে কেমন। তারপর নিজের ছেলে তো, তাই ফেলে দিতে পারছে না। না খেয়ে উঠে যাচ্ছে দেখলে নিজেরও আর গলা দিয়ে খাবার নামবে না। সবাই একে একে উঠে নিজেদের রুমে চলে গেল। উৎস অফিসের জন্য তৈরি হয়ে নিল।
রূপকথা তার কলেজের জন্য তৈরি হয়ে গেছে। এরপর দুজন বের হয়ে গেল। উষুর গাড়ি এসে থামলো রূপকথার কলেজ গেটের সামনে। রূপকথা গাড়ি থেকে নামার সময় উষু বলল, কার্ডটা রাখো। রূপকথা না তাকিয়ে জিজ্ঞেস করলো, কিসের কার্ড? উষু বলল, দেখো তুমি। রূপকথা তাকিয়ে দেখে এটিএম কার্ড। জিজ্ঞেস করলো, কার্ড দিয়ে আমি কী করবো? উষু বলল, পাশে এটিএম বুথ আছে, যখন লাগবে তুলে নিও। রূপকথা বলল, লাগবে না, টাকা লাগলে আপনার থেকে নিব। উষু রূপকথার হাতে কার্ডটা দিয়ে বলল, তারপরও রাখো নিজের কাছে। যাও ক্লাসে যাও, লেট হচ্ছে। এরপর দুজন দুদিকে চলে গেল। রূপকথা ক্লাসে বসে আছে, তার পাশে ইতু আর ওয়াহিও আছে। রূপকথা আজকে বেশ চুপচাপ। এটা দেখে ওয়াহি জিজ্ঞেস করলো, কী রে, কিছু হয়েছে? রূপকথা বলো, শরীর খারাপ লাগছে আমার। ইতু বলল, একদিন ক্লাস না আসলে কি হতো, শরীর খারাপ নিয়ে ক্লাসে আসবি? রূপকথা মনে মনে উৎসকে গালাগাল দিতে লাগলো, কারণ সে তো আসতে চায়নি, উৎসই তো জোর করে পাঠিয়েছে। রূপকথাকে পেট ব্যথা আরও বেড়ে গেল। আর টেকতে না পেরে ইতু আর ওয়াহি বলল, আমারে ছুটি দিয়ে দিবি? আর পারছি না বসে থাকতে। ইতু বলল, প্রিন্সিপালের রুমে চল। রূপকথা বলল, যদি ছুটি না দেয়? ওয়াহি বলল, দিবে না কেন, সবাই তো তার থেকেই ছুটি নেয়। দুজনের জোড়াজোড়িতে রূপকথা ভয়ে ভয়ে প্রিন্সিপালের রুমে গেল। রুমের বাইরে ইতু আর ওয়াহি দাঁড়িয়ে আছে। রূপকথা প্রিন্সিপালের রুমের দরজায় নক করলো। ভেতর থেকে আওয়াজ এলো, ইয়েস কাম ইন। রূপকথা রুমে ঢুকলো। প্রিন্সিপাল প্রথমে তাকে ভালোভাবে চিনতে পারলো না। জিজ্ঞেস করলো, তুমি জাওয়াদ স্যারের ওয়াইফ? রূপকথা বলল, জি স্যার। প্রিন্সিপাল বলল, বসো। রূপকথা বসলো না। বলল, স্যার আমার শরীর খারাপ লাগছে, বাসায় চলে যেতে চাচ্ছিলাম। প্রিন্সিপাল জিজ্ঞেস করলো, একা একা যেতে পারবে নাকি স্যারকে ফোন দিব? রূপকথা বলল, না না স্যার, একা যেতেই পারবো, কোনো সমস্যা হবে না। প্রিন্সিপাল বলল, ওকে যাও তাহলে। রূপকথা প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে ইতু ওয়াহিকে বলল, আমার ব্যাগটা একটু এনে দিবে, হাঁটতে পারছি না আমি। ইতু এক দৌড়ে ব্যাগটা এনে দিল। ওয়াহি জিজ্ঞেস করলো, একা যেতে পারবে নাকি আমরা দিয়ে আসবো? রূপকথা বলল, পারবো। এরপর ইতু আসতে ওয়াহি সব একটা রিক্সা ঠিক করে রূপকথাকে তুলে দিল। রিক্সা থাকতেই রূপকথা ভাড়া দিয়ে দিল। এরপর রিক্সা থামতেই এক দৌড়ে বাসায় এসে নিজের রুমে চলে গেল। রুমের দরজাটা হালকা লাগিয়ে ব্যাগটা রেখে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যা ভেবেছিল তাই হয়েছে। আর দেরি না করে হিজাবের পেনগুলো খুলে ওয়াশরুমে চলে গেল। জামা কাপড় না নাই রূপকথা গোসল করে বাথটবটায় পরে নিল। রুমে কেউ নাই। বাথরুম পরে বের হয়ে জামা পরে নিবে। রূপকথা ভেজা জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে বের হয়ে ওয়াশরুম থেকে রুমে এসে ওয়ার্ড্রপ থেকে জামা নিচ্ছিল। এমন সময় দরজা খোলার শব্দ শুনে পিছন ফিরে তাকাতেই রূপকথার চোখ বড় বড় হয়ে গেল। তাড়াতাড়ি করে একটা ওড়না নিয়ে নিজের সামনে মেলে ধরল। বলল, আপনি? উষা রুমে এসেছে। রূপকথাকে এই অবস্থায় দেখে সে নিজেও বিব্রত হলো। তাড়াতাড়ি অন্যদিকে ঘুরে দাঁড়ালো। একটু সময় নিয়ে লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে রূপকথার দিকে তাকালো। বলল, কি একটা অবস্থা, জামা কাপড় নিয়ে যাওনি কেন? রূপকথা বলল, আমি কি জানতাম আপনি রুমে চলে আসবেন? উৎস বলল, আমি ছাড়াও বাসায় আরও মানুষ আছে, দরজা ঠিকভাবে লাগাওনি কেন? যদি উদয় আসতো? রূপকথা বলল, আমি বুঝতে পারিনি। রূপকথা দাঁড়িয়ে না থেকে হাতের কাছে জামা যা পেয়েছে তাই নিয়ে ওয়াশরুমের পাশে ছোট্ট ড্রেসিং রুমের দিকে দৌড় দিল। সচরাচর সে ড্রেসিং রুমে আসে না, উৎসই আসে সবসময়। উৎসর হাতে ঘড়ি, গলায় টাই, ব্লেজার খুলে বিছানায় রেখে এসির পাওয়ার বাড়িয়ে দিল। উৎস অফিসে বসে কিছু দরকারি ফাইল দেখছিল। এমন সময় প্রিন্সিপাল ফোন দিয়ে জানালো, রূপকথার শরীর খারাপ লাগছে, তাই সে ছুটি নিয়ে বাসায় চলে গেছে। এই কথা শুনে উৎস চিন্তায় পড়ে গেল। সকালে তো ভালোই দেখে এসেছে, এর মধ্যে আবার কী হয়ে গেল? এসব ভাবে উৎসার চিন্তা আরও বেড়ে গেল। তাই ফাইলটাই সব রেখে তাড়াতাড়ি গাড়ি করে বের হয়ে এসেছে বাসার উদ্দেশ্যে। এরপর বাসায় এসে দেখে এমন একটা বিব্রতকর অবস্থা। যদি রূপকথার ড্রেসটা হাঁটু পর্যন্ত ঢাকা ছিল, তারপর ওসব কেমন যেন লাগছিল। পুরুষ হয়ে তার অস্বস্তি হচ্ছিল, না জানি রূপকথার কেমন লাগছে। অন্যদিকে রূপকথা চেঞ্জ করে অনেকক্ষণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ছিল। লজ্জায় তার মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে।
এমন বেইজ্জতি এর আগে এই জন্মে আর হয়নি। এখন বেরোবে কিভাবে সেটাই ভাবছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রূপকথাকে বেরোতে না দেখে উৎস দরজার কাছে গিয়ে ডাকলো। বলল, রূপকথা বের হও, আমি কিচ্ছু দেখিনি। রূপকথা ভেতর থেকে জবাব দিল, কি দেখার কথা বলছেন? উৎস বলো, যেটা দেখে ফেলছি ভেবে তুমি লজ্জা পাচ্ছ। রূপকথা বলো, মিথ্যে কথা, কে বলেছে আমি লজ্জা পাচ্ছি? উৎস, তাহলে বেরিয়ে আসো। রূপকথা আর কিছু না বলে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে এলো। তবে উৎস দিকে একবারও তাকালো না। উৎস তাকে লজ্জা দিতে চায়নি, তাই টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকলো। রূপকথা মোবাইলটা দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। গোসল করায় ফ্রেশ লাগছে, তবে পেট ব্যথা এখনও কমেনি। চেঞ্জ করার পর এতক্ষণ দাঁড়িয়ে থাকায় ব্যথা আরও বেড়ে গেছে। একটা কুশন পেটে চেপে শুয়ে রইল রূপকথা। উৎস সামান্য এসে দেখে রূপকথা পেটে একটা কুশন চেপে শুয়ে আছে। উৎস জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? রূপকথা বলো, কিছু হয়নি। আপনি আজকে হঠাৎ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলেন কেন? উৎস বলো, বললেই হলো না কিছু হয়নি। প্রিন্সিপাল ফোন দিয়ে বলল তোমার শরীর খারাপ। এটা শুনেই তো আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এখন তুমি বলছো কিচ্ছু হয়নি। রূপকথা বলো, পেট ব্যথা করছে। উৎস জিজ্ঞেস করলো, উল্টাপাল্টা কিছু খেয়েছো? রূপকথা মনে মনে বলো, এই ব্যথা উল্টাপাল্টা কিছু খাওয়ার সেই ব্যথা না। রূপকথাকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে উৎস আবার জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে না বলে কিভাবে বুঝবো আমি? রূপকথা বলো, আপনার বোঝার দরকার নেই। উৎস বুঝলো রূপকথার পেট ব্যথার আসল কারণ, তাই আর কিছু জিজ্ঞেস করলো না। সোজা নিচে চলে গেল। উৎস নিচে যাওয়ার কিছুক্ষণ পর কেউ একজন রুমের দরজা নক করলো। রূপকথা সেদিকে না তাকিয়ে বলো, দরজা খোলা আছে, আসুন। পরক্ষণে দরজা ঠেলে একজন সার্ভেন্ট হাতে ট্রে নিয়ে ভিতরে প্রবেশ করলো। বলল, ম্যাম, স্যার বলেছে খাবারগুলো খেয়ে নিতে। রূপকথা জিজ্ঞেস করলো, আপনার স্যার কোথায়? সার্ভেন্ট বলল, উনি স্টাডি রুমে আছেন ম্যাম, ডেকে দেব? রূপকথা বলল, না না, এমনি জিজ্ঞেস করছি। সার্ভেন্ট বলল, আর কিছু লাগবে ম্যাম? রূপকথা বলল, গরম পানির ব্যাগ আছে, থাকলে একটু এনে দিন। সার্ভেন্ট বলল, ঠিক আছে ম্যাম, এক্ষুনি আনছি। আপনি খাবারগুলো খেয়ে নিন, আর কিছু লাগলে অবশ্যই আমাকে জানাবেন। এ বলে সার্ভেন্ট চলে গেল। রূপকথা উঠে বসলো। দেখলো ট্রেতে ফলমূল সহ 1 গ্লাস গরম দুধ, ডিম সিদ্ধর সঙ্গে কিছু ডার্ক চকলেট আর 1 কাপ গ্রিন টি রাখা আছে। রূপকথা হেলান দিয়ে বসে আস্তে ধীরে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পরে আবার সেই সার্ভেন্ট এসে গরম পানির ব্যাগ দিয়ে গেল। রূপকথা যেটুকু পেরেছে খেয়ে ব্যাগটা পেটে চেপে শুয়ে পড়লো। সকালে তাড়াতাড়ি ওঠার এখন ঘুমে আসছে না তার। রূপকথা ঘুম থেকে উঠে দেখে বিকেল 3:40 বাজে। পেট ব্যথা এখন কিছুটা কম লাগছে। মনে মনে ভাবলো, এতক্ষণ হয়ে গেল অথচ কেউ ডাকলো না তাকে। এরপর কিছুক্ষণ এভাবেই হ্যাং হয়ে বসে থেকে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ওনাটা গায়ে জড়িয়ে নিচে চলে গেল। এই সময় সবাই যার যার রুমে, সার্ভেন্টরাও তাদের রুমে। রূপকথা উৎসকে খুঁজতে সকালে যে রুমে পেয়েছে সে রুমে চলে গেল। গিয়ে দেখে উৎস ঘুমাচ্ছে। রূপকথা কিছুক্ষণ চুপচাপ উৎস দিকে তাকিয়ে রইল। কি সিগ্ধ লাগছে, মনে হচ্ছে একটা বাচ্চা ঘুমাচ্ছে। রূপকথা এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল উৎসর দিকে। দিন দিন এই মানুষটার প্রতি তার মায়া বেড়েই চলছে, কিন্তু এই মায়ার শেষ পরিণতি কি হবে তা তার জানা নেই। রূপকথা আর কিচ্ছু ভাবতে পারল না। উৎসকে ডাকলো, জাওয়ার সাহেব। প্রথম ডাকে উৎসর ঘুম ভেঙে গেল। বারবারই তার ঘুম পাতলা। রূপকথাকে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? রূপকথা বলল, 7টা বাজতে চললো। উৎস উঠে বসলো, বলল, ডাকুনি কেন আমায়? রূপকথা বলল, আমি নিজেই তো মাত্র উঠেছি। উৎস জিজ্ঞেস করলো, লাঞ্চ করনি? রূপকথা বলল, আপনি করেছেন? উৎস বলল, না। রূপকথা, আমিও করিনি, উঠে ফ্রেশ হয়ে নিন, খাবার বাড়ছি আমি। উৎস, তুমি কষ্ট করা লাগবে না, সার্ভেন্ট কাউকে ডেকে দিলেই হবে। রূপকথা কোনো উত্তর দিল না, সোজা কিচেনে চলে গেল। খাবারগুলো ওভেনে দিয়ে দেখে এখনো গরম আছে, তাই আর গরম করলো না, বেরিয়ে টেবিলে নিয়ে রাখলো। ততক্ষণে উৎস ফ্রেশ হয়ে চলে গেল। এরপর দুজনে বসে খাওয়া শুরু করলো। রূপকথা উৎসকে বলল, বাসায় কেউ নেই নাকি? উৎস বলল, জানি না, আছে হয়তো যার যার রুমে। রূপকথা বলল,
আমাকে একটা ফেসবুক খুলে দিয়েন। উৎস বলো, কি জন্য? রূপকথা বলো, এটা কোনো প্রশ্ন হলো? আমার সব ফ্রেন্ডদের ফেসবুক আইডি আছে, আমার নেই শুধু। উৎস একটু ভেবে বলো। ঠিক আছে, খুলে দিব। রূপকথার কিছু বলল না। দুজনে খাওয়া শেষ করে হাতে প্লেট বাটি গুলো কিচেনে নিয়ে রেখে আসলো। উৎস রূপকথাকে আগের রুমে চলে এসেছে। রূপকথা রুমে এসে উৎসকে ফোনটা দিয়ে বলল, এই নিন। উৎস জিজ্ঞেস করলো, কি করব? রূপকথা বলল, ফেসবুক আইডি খুলে দিবেন বলছিলেন, ভুলে গেছেন? উৎস জিজ্ঞেস করলো, ফেসবুক আইডি খুলতেই হবে? রূপকথা বলল, অবশ্যই। উৎস বলল, না খুললে হয় না? রূপকথা বলল, অবশ্যই না। উৎস আর কিছু না বলে মোবাইলটা নিল। রূপকথাকে জিজ্ঞেস করলো, কি নাম দিব? রূপকথা বলল, রূপকথা আহসান। কিছুক্ষণ পর উৎস ফোনটা রূপকথার হাতে দিয়ে বলল, নাও। রূপকথা ফোনটা হাতে নিয়ে ঘাটাঘাটি করে দেখে উৎস সত্যি তাকে ফেসবুক আইডি খুলে দিয়েছে। রূপকথা জিজ্ঞেস করলো, আপনার আইডির নাম কি? উৎস বলল, আমার নামই। রূপকথা আইডি খুঁজে বের করলো। প্রোফাইলে উৎসের ছবি দেওয়া, কোনো অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। রূপকথা রিয়েক্টেড দিয়ে বলল, আপনাকে রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করুন। উৎস বলল, ফেসবুকে ঢুকলে তখন ভেবে দেখব। রূপকথা জিজ্ঞেস করলো, কী ভেবে দেখবেন? উৎস বলল, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় কি না সেটা। রূপকথা বলল, নাটকের শেষ নাই, এক্ষুনি অ্যাকসেপ্ট করুন বলছি। উৎস শেষে না পেরে রূপকথার জোড়াজোড়িতে ফেসবুকে ঢুকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো। রূপকথা মোবাইলটা নিয়ে শুয়ে পড়ল। এরপর ওয়াহি আর ইতুর আইডি খুঁজে রিকোয়েস্ট দিল। ওদের আইডি থেকে ক্লাসের বাকি মেয়েদের আইডি খুঁজে খুঁজে বের করে রিকোয়েস্ট দিল। দেখা গেল কিছুক্ষণের মধ্যে তার ফ্রেন্ডের সংখ্যা 33 ছাড়িয়ে গেছে। রাতে রূপকথা ঐশ্বরা তার নাম ছবি স্টোরিতে দিল। স্টোরি দেখে সবাই অবাক হচ্ছে। জনে জনে ইনবক্সে এসে জিজ্ঞেস করছে সে বিবাহিত কিনা। স্টোরিতে কারা এলা? রূপকথা সবাইকে বলছে গুগল থেকে ডাউনলোড করা ছবি। ইতু ওয়াহি আর রূপকথাকে নিয়ে মেসেঞ্জারও একটা গ্রুপ খুললো। গ্রুপে রূপকথাকে বলো, কিরে তোর আইডিতে যে দেখছি উৎস যাওয়াদের অ্যাড আছে। রূপকথা জিজ্ঞেস করলো, ওনাকে চিনিস নাকি? ওয়াহি বলো, ওনাকে না জানার কি আছে, উনি আমাদের কলেজের সভাপতি। প্রতি বছর আর্থিক দুর্বল স্টুডেন্টের জন্য অনেক টাকা পয়সা দেন। রূপকথা আজকেই প্রথম শুনলো এই কথা। বলল, তাই নাকি? ইতু বলো, হ্যাঁ, কিন্তু তোর সঙ্গে কিভাবে অ্যাড হলো উনি? রূপকথা বলো, রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করেছে এই আর কি। ইতু বলো, কিন্তু উনি তো কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না। আমি আর ওয়াহি তো আগে প্রতিদিন সকাল বিকাল রিকোয়েস্ট দিতাম, শেষে বিরক্ত হয়ে রিকোয়েস্ট তুলে নিয়েছি। কিন্তু তোর রিকোয়েস্ট কিভাবে অ্যাকসেপ্ট করলো বুঝলাম না। রূপকথা বলো, আমিও বুঝতে পারছি না, মনে হয় ভুলেই অ্যাকসেপ্ট করেছে, থাক বাদ দে। রাত 9টার দিকে উষো স্টাডি রুমে কাজ করছিল আর রূপকথা বারান্দায় দোলনায় বসে রিলস দেখছিল। এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। রূপকথা মেসেজটা সিন করে দেখলো অপরিচিত ব্যক্তিটি তাকে জিজ্ঞেস করছে, কেমন আছো? রূপকথার নাম্বারটা কিছুতেই চিনতে পারলো না। আবার তার নাম্বারও অপরিচিত কারো কাছে যাওয়ার কথা নয়। পরিচিত কেউ ভেবে রিপ্লাই দিল, আলহামদুলিল্লাহ ভালো, চিনতে পারলাম না, পরিচয় দিলে ভালো হতো। অপরিচিত ব্যক্তিটি রিপ্লাই দিল, শরীর খারাপ শুনলাম, আগে থেকে বেটার লাগছে। রূপকথা বলো, পরিচয় দিন, কি আপনি? অপরিচিত ব্যক্তিটি বলো, হয়তো তোমার পরিচিত কেউ। রূপকথা এবার বিরক্ত হলো, বলো, পরিচয় না দিলে ব্লক লিস্টে ঠাঁই হবে। অপরিচিত ব্যক্তিটি বলো, আমি জানি তুমি ব্লক দিবে না। রূপকথা বলো, ঠিক আছে, দিয়ে দেখান তাহলে। অপরিচিত ব্যক্তিটি বলো, না, দেখতে চাই না। রূপকথার কোনো মেসেজ সিন করলো না। সে শিওর এটা তার পরিচিত কেউ, তাই মজা করছে। পরের দিন সকালে রূপকথা সকাল 10টায় ঘুম থেকে উঠে দেখে তার জন্য একটা পার্সেল এসেছে। দারোয়ান এসে বাসায় দিয়ে গেছে। এরপর একজন সার্ভেন্ট এসে রূপকথার রুমে রেখে গেছে। উৎস ততক্ষণে অফিসে চলে গেছে। রূপকথা উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। এরপর রুমে এসে পার্সেলটা খুলতে বসলো। পার্সেলটা খুলে রূপকথা ভীষণ অবাক হলো, এমন কিছু সে মোটেও আশা করেনি। রূপকথা পার্সেলটা খুলে দেখে তার মধ্যে একটা চিরকুট, 3টা 3 কালারের গোলাপ, সঙ্গে অনেক রকমের চকলেট। রূপকথা বেশ অবাক হলো।
বুঝতে পারছি না কে পাঠিয়েছে এগুলো। এভাবে তো কারো পার্সেল পাঠানোর কথা না। তাহলে কে পাঠালো? রূপকথা আর কিছু না ভেবে ফোনটা নিয়ে উৎসকে কল দিল। উৎস অফিসে নিজের রুমে বসে ফাইল দেখছিল। রূপকথা কল দেখে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ হতেই রূপকথা বলল, এই আপনি কি আমার জন্য কিছু অর্ডার করেছিলেন? উৎস সোজাসাপটা জবাব, বলল না। রূপকথা বলল, বাসায় আমার নামে একটা পার্সেল এসেছে, কিন্তু আমি বুঝতে পারছি না কে পাঠিয়েছে। উৎস বলল, খুলে দেখো ভেতরে কি আছে। রূপকথা চিরকুটের কথাটা এড়িয়ে গেল। বলল, খুলেছি, ভেতরে ফুল আর চকলেট আছে। উৎস বলল, তোমার আদিব স্যার পাঠিয়েছে হয়তো, আর কিছু বলবে? আমি ফাইল দেখছি, একটু ব্যস্ত আছি। রূপকথা না বলে ফোনটা কেটে দিল। রূপকথা এখন বুঝতে পারছে পার্সেলটা কে পাঠিয়েছে তাকে। রূপকথা এবার চিরকুটটা খুলে দেখলো তাতে লেখা আছে, পালাতে পারিনি আমি যে দিশেহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। রূপকথা এবার আরও বেশি অবাক হলো। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক ভাবলো জিনিসগুলো কি করবে, কিন্তু মাথায় আসলো না। তাই সব কিছু একসঙ্গে করে একটা ডয়ে রেখে দিল। 7 দিন পর আজ দুপুর 2টা থেকে রূপকথার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা শুরু। পরীক্ষা খাতায় কী লিখবে এটা ভেবে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই অল্প কয়েকদিনে যেভাবে পেরেছে ফাঁকিবাজি করে পরীক্ষায় প্রিপারেশন নিয়েছিল। রেজাল্ট খারাপ আসলে উষা তাকে দুনিয়াতে রাখবে না, এমনই বলে দিয়েছে। রেজাল্ট খারাপ হলে আর পড়ালেখা করার দরকার নেই। রূপকথা ভাত খেয়ে রেডি হচ্ছিল, এমন সময় উষা কল দিল। জিজ্ঞেস করলো, বেরিয়েছ? রূপকথা বলল, না, রেডি হচ্ছে। উৎস বলল, ঠিক আছে, বেস্ট অফ লাক, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, আশেপাশে কাউকে ডিস্টার্ব করবো না। রূপকথা বলল, কাকে ডিস্টার্ব করবো? আমি কি কিছু পারি না? উৎস বলল, যে পড়ালেখা করেছ মনে তো হয় না নিজ থেকে কিছু লিখতে পারবে বলে। রূপকথার আগে ফোনটা কেটে দিল। এরপর রেডি হয়ে দরকারি সব কিছু নিয়ে বেরিয়ে পড়ল। ইতু আর ওয়াহি এক হলে পড়েছে আর রূপকথা অন্য হলে। পরীক্ষা শুরু হওয়ার আরও 25 মিনিট বাকি। রূপকথা, ওয়াহি, ইতু তিনজনই বাইরে দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় সাব্বির এসে ওদের সামনে দাঁড়ালো। সাব্বির ওদের ক্লাসের একটা ছেলে, একদম গায়ে পড়া টাইপ। মেয়েটা কেউ দেখতে পারে না তাকে। ইতুর তো ছেলেটাকে দেখতেই গা জ্বলে। সাব্বির এসে ইতুকে বলো, তোরা মেয়ে জাতি তো খারাপ কেন রে? ইতু বলো, তোকে আবার কোন মেয়ে ধর্ষণ করলো রে? ইতুর কথা শুনে রূপকথা আর ওয়াহি জোরে হেসে দিল। অন্যদিকে সাব্বির হেবলার মতো তাকিয়ে আছে। বেচারা লজ্জা পেয়েছে। বলল, আস্তা গরিবুল্লাহ, কী সব বলছিস? ইতু বলো, তাহলে কি প্রেগনেন্ট বানিয়ে দিয়েছি? সাব্বির, থাকটা বলে দ্রুত হেঁটে চলে গেল। ও যেতেই রূপকথার 3 বান্ধবী অট্টহাসি দিয়ে উঠল। রূপকথা ইতুকে বলল, ভাই তুই এত গাল পাতলা কেন? ইতু বলল, আমি এমনই। এর মধ্যে তাদের হলে টিচার আসার সময় হয়ে গেল, তাই তিনজন যে যার হলে চলে গেল। রূপকথার পরীক্ষা শেষ হলো বিকেল 5টায়। ড্রাইভার গাড়ি নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। রূপকথাকে দেখে গাড়ির দরজা খুলে দিল। এরপর রূপকথা উঠে বসতে ড্রাইভার গাড়ি ছাড়লো। রূপকথার পরীক্ষা শেষ হলো বিকেল 5টায়। ড্রাইভার গাড়ি নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। রূপকথাকে দেখে গাড়ির দরজা খুলে দিল। এরপর রূপকথা উঠে বসতেই ড্রাইভার গাড়ি ছাড়লো। রাত 8টায় উৎস বাসায় ফিরে দেখে রূপকথা পড়ার টেবিলে বসে ঘুমাচ্ছে। উৎস আশেপাশে তাকিয়ে পানির গ্লাস খুঁজতে লাগলো। পেয়ে যেতেই গ্লাসটা হাতে তুলে নিল। রূপকথাকে দুবার ডাকলো। উৎস ডাকে রূপকথার ঘুম ভেঙেছে ঠিকই, তবে কিছু বুঝিয়ে ওঠার আগেই উৎস তার গালে 1 কোষ পানি মেরে দিল। রূপকথা রেগে গেল। বলল, কি সমস্যা, পানি মারছেন কেন? আপনার কোনো পাকা ধনে মই দিয়েছি আমি? উৎস বলল, না পরে ঘুমাচ্ছিলে কেন? রূপকথা বলল, আপনি জানেন আমি ঘুমিয়েছি? আমি তো জাস্ট চোখটা বন্ধ করে রেখেছিলাম। উৎস জিজ্ঞেস করলো, কাল কি পরীক্ষা? রূপকথা বলল, ইংরেজি। উৎস বলল, একদম সহজ সাবজেক্ট তাই না? রূপকথা বলল, হ্যাঁ, আপনাকে বলছে সহজ সাবজেক্ট। উৎস বলল, কঠিন সাবজেক্ট হলে তো আর এভাবে পরে পরে ঘুমাতে না, নিশ্চয়ই সহজ আছে। কথা শুনে রূপকথা বুঝে গেল উৎস তাকে খুব সূক্ষ্মভাবে একটা খোঁচা দিয়েছে। রাত তখন 1টা। রূপকথা পড়েছে, উৎস শুয়ে আছে। রুমের লাইট জ্বালাইয়া ঘুম আসছে না উৎসর। রূপকথাকে বলো, আজকে আর পড়া লাগবে না,
শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। রূপকথা এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছিল। উষর এই কথা বলতে দেরি, কিন্তু রূপকথার শুনতে দেরি না। উষর কথা শুনে শেষ হওয়ার আগেই রূপকথা বইটা বন্ধ করে উঠে লাইট নিয়ে ধপাস করে এসে শুয়ে পড়ল। আজ রূপকথার পরীক্ষা শেষ। বিকেল 5টায় রূপকথার পরীক্ষার খাতা জমা দিয়ে গেটের বাইরে এসে দাঁড়ালো। ড্রাইভার প্রতিদিন আগে থেকেই গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে এখনও আসেনি। রূপকথা আস্তে ধীরে লিখছিল, তাই একদম শেষ সময় খাতা জমা দিয়েছে। হল থেকে বেরিয়ে দেখে ইতু আর ওয়াহি অনেক আগেই চলে গেছে। রূপকথা হাত ঘড়ির বারবার সময় দেখছিল। ধরনীর বুকে সন্ধ্যা নেমে এসেছে, তার ভয় লাগছে। এমন সময় দেখলো ড্রাইভার আসছে গাড়ি নিয়ে। ড্রাইভার রূপকথার সামনে এসে গাড়ি থামালো, দরজা খুলে বলল, সরি ম্যাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। রূপকথা গাড়িতে উঠে বসলো, বলল, কখনো তো এত লেট করেন না, আজকে তো লেট হওয়ার কারণ কি? ড্রাইভার কিছু বলল না, নিজের মতো ড্রাইভ করছে। একটু যেতেই রূপকথা খেয়াল করলো তারা প্রতিদিন যে পথ দিয়ে যায় আজকে সে পথ দিয়ে যাচ্ছে না। ড্রাইভারকে জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ড্রাইভার এবারও কিছু বলল না, চুপচাপ ড্রাইভ করছে। এবার রূপকথার টেনশন হতে লাগলো, তবে সে এটুকু জানে ড্রাইভার তার কোনো ক্ষতি করবে না। ঢাকা এভার কেয়ার হসপিটালের সামনে এসে ড্রাইভার গাড়ি থামালো। রূপকথা জিজ্ঞেস করলো, এখানে কেন নিয়ে এসেছেন আমাকে? দেখুন, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, আমি কিন্তু আপনার ছেলেকে কল দিতে বাধ্য হব। ড্রাইভার বলল, প্লিজ ম্যাম, ভেতরে চলুন। রূপকথা বলল, কেন ভেতরে যাব? যাব না আমি। ড্রাইভার বলল, ভেতরে গেলে আপনি সব বুঝতে পারবেন ম্যাম। রূপকথা একটু ভেবে বলল, ঠিক আছে চলুন। ড্রাইভারের সঙ্গে ভেতরে চলে গেল রূপকথা। এরপর লিফটে উঠে 9 তলায় চলে গেল। রূপকথার পা চলছেই না, ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। লিফট থেকে নামতেই দেখে করিডোরে কালো পোশাক পরা গার্ডটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। অন্যদিকে করিডোরের চেয়ারগুলোতে আয়েশা বেগম আর ফারুক সাহেব বসে আছে। সঙ্গে ফারুক সাহেবের ভাই ফয়সালা আর তার স্ত্রী জিনিয়াও আছে। আয়েশা বেগম জিনিয়ার কাঁধে মাথা রেখে কান্না করছে। সব কিছু দেখে রূপকথার মাথা কাজ করছে না, কেমন যেন জ্ঞান শূন্য লাগছে তার। রূপকথা আয়েশা বেগমের কাছে গিয়ে ডাকলো, মা। আয়েশা বেগম রূপকথাকে দেখে উঠে দাঁড়ালো, এরপর ওকে জড়িয়ে ধরে আবারও কান্না করতে লাগলো। রূপকথার চোখে পানি টলমল করছে, ইতিমধ্যে চোখ লাল বর্ণ ধারণ করেছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আপনার বড় ছেলে কোথায় মা? আয়েশা বেগম কিছু বলছে না, শুধু কান্না করছে। রূপকথার এবার আরও বেশি মাথা খারাপ লাগছে। আয়েশা বেগম বাহু ধরে ঝাঁকি দিয়ে চিৎকার করে বলল, কি হলো, কথা বলছেন না কেন? উৎস কোথায় বলুন? আয়েশা বেগম আঙুলের ইশারায় একটা কেবিন দেখিয়ে বলল। মুহূর্তেই রূপকথা তার বাহু ছেড়ে দিল, ক্লান্ত কণ্ঠে বলল, না। রূপকথা ফারুক সাহেবের কাছে গিয়ে তাকে বলল, বাবা প্লিজ, আপনি অন্তত চুপ থাকবেন না? আমি এত টেনশন নিতে পারছি না, প্লিজ, ওনার কি হয়েছে বলুন। ফারুক সাহেব রূপকথাকে নিজের পাশে বসে মাথায় হাত দিয়ে বলল, পরীক্ষা কেমন হয়েছে? রূপকথার চোখের পানিটুকু মুছে বলল, আমার উত্তর তো এটা না বাবা। ফারুক সাহেব বলল, দুপুর 1টার দিকে উৎসকে কারা যেন গুলি করে পালিয়েছে। গুলিটা উৎসর পেটে এসে লেগেছে। কথাটা শুনে রূপকথার পায়ের নিচে মাটি সরে গেল। মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এ কি শুনছে সে? আর কিছু ভাবতে পারল না, তার আগেই উজানের চাচে জিনিয়ার গালে ঢলে পড়ল মেয়েটা। জিনিয়া রূপকথাকে বুকে জড়িয়ে নিল, বলল, তাড়াতাড়ি পানি নিয়ে এসো কেউ। একজন গার্ড এসে দ্রুত একটা পানির বোতল এগিয়ে দিল। জিনিয়া রূপকথার চোখে মুখে পানি ছিটে দিতেই তার জ্ঞানী ফিরে আসলো। কান্না করতে করতে বলো, আমি ওনাকে একবার দেখতে যেতে চাই প্লিজ। জিনিয়া বলো, কিন্তু এখন তো ডাক্তারের ভেতরে কাউকে অ্যালাউড করবে না মা। রূপকথা বলো, প্লিজ একবার শুধু চোখে দেখাটা দেখব। জিনিয়া তার হাজবেন্ডকে বলো, ফয়সাল একটু দেখো তো কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা। রূপকথার গা অস্বাভাবিকভাবে কাঁপছে। জিনিয়া বলো, চলো তোমাকে কিছু খাইয়ে দেই, তোমার শরীর অনেক উইক, দেখো কিভাবে কাঁপছ। রূপকথা বলো, কিছু খাবো না, জোর করবেন না। জিনিয়ারও জোর করলো না। জিনিয়া ফয়সাল দম্পতির এক ছেলে এক মেয়ে। ছেলে ফারাজ এবার ক্লাস 10-এ আর মেয়ে ইনিয়া এবার ক্লাস 8-এ। এখন বাজে রাত 8টা। রূপকথা উষর কেবিনে বাহিরে আয়েশা বেগমের কাঁধে মাথা রেখে বসে আছে। পরনে এখনো
কলেজ ড্রেস। ডাক্তারদের অনেক রিকোয়েস্ট করে রূপকথা ভেতরে যেতে পারলো না। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে জ্ঞান না ফেরা পর্যন্ত তারা ভেতরে কাউকে অ্যালাউড করবে না। আয়েশা বেগম বলল, রূপকথা মা, বাসায় গিয়ে চেঞ্জ করে কিছু খেয়ে আসো, এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে।